তরি নিঃশব্দে কাঁদছে। পাশে আয়মন শুয়ে রয়েছে, কপালের উপর এক হাত রেখে। তার চোখ জোড়া বন্ধ, ঘুমানোর চেষ্টা চালাচ্ছে। তরির দিকে ফিরেও তাকালো না সে। মাত্র 2 বছরের সাংসারিক জীবনেই এত অতৃপ্তি কোথা থেকে ভরিয়ে দিয়েছে মন। আয়মান জানে না, শুধু জানে নিজেকে বন্দি মনে হয়। ভালো লাগে না কিছু, তরিকেও না। তরির কান্না আয়মনের কাছে নাটক বই কি কিছুই নয়। তরি কান্নাটা রোজকার, প্রতিদিন আয়মন কোনো না কোনো অবহেলায় তার বুক ভাঙে। এই যেমন আজ রাতের ঘটনা। ধরা যাক আয়মন অফিস থেকে ফিরে এলো 11টায়। বাসায় সবাই খেয়ে নিলেও তরি খায়নি। আয়মন এলে একসাথে খেতে বসায়। আয়মন চোখ রাঙিয়ে ধমকে সুরে বলে ওঠে, কে বলেছে আমার জন্য অপেক্ষা করতে? আমি বলেছি একবারও? নাটক যত সব। তরি একটিও জবাব দেয়নি। এক লোকমা ভাতও এরপর আর মুখে ওঠেনি। কতক্ষণ নিঃশব্দে ভাত নিয়ে নড়াচড়া করে একসময় উঠে গেছে তরি। আয়মান দেখাও দেখেনি, সে তার মতো খেয়ে নিয়েছে। পেটে ক্ষুধা চাপিয়ে রেখে অন্যের জন্য বসে থাকা সে বোকামি বই কি আর কিছুই না। বোকা আয়মন, সে কি জানে না তরি কিসের টানে তার জন্য অপেক্ষা করে? এক সময় আপন মনে উঠে বাথরুমে যায় তরি। চোখে মুখে পানির ঝাপটা দিতে গিয়ে চোখ বুজে। সেই অলক্ষণে অবাধ্য মনটা ছুঁয়ে যায় অতীতের স্মৃতির পাতায়। আয়মন দেখতে এসেছিল পূর্ণিমার রাতে। সন্ধ্যার পর থেকে ভরা জ্যোৎস্না। সাতিম রঙের একটা কাতান শাড়িতে ষোড়শী কিশোরী সাজতে চেয়েছিল যুবতী নারীর ন্যায়। গ্রামীণ এলাকায় এসএসসি পাশকের মেয়ে অনেক লেখাপড়া করে ফেলেছে এমনটাই ভাবে সকলে। তরির বাবা মাও এই মতের অমিল ছিল না। তরিকে তাই দ্রুত বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় তারা। ঢাকা থেকে আগমনে পাত্রের লম্বা চওড়া মাশাআল্লাহ। পাত্রের মায়ের আচরণ সুন্দর। এক বোন বাদে 7 কুলে তো আর কেউ নেই। শাশুড়ি ননদ আর স্বামীর ছোট্ট সংসারে সুখী হবে তরি মা। সেই চিন্তাভাবনা থেকে আয়মনের সঙ্গে তরির বিবাহ দেয়। বয়সের দিক থেকে বেশ ভালোই দূরত্ব দুজনের মাঝে, প্রায় 8-10 বছরের। কিন্তু শারীরিক দিক থেকে তরিকে একটু দূরত্বে রাখেনি আয়মন। এমন এক রাত ছিল না যেদিন ছোট্ট তরিকে সুখের দুয়ারে ভাসিয়ে নিয়ে যায়নি আয়মন। সংসার ও স্বামীর খেদমত বুঝতে বুঝতে 1.5 বছর পার হয়ে গিয়েছিল এতদিনে। এখন যখন আয়মনের মায়াজালে আরও ফেঁসে গিয়েছে তরি, ঠিক তখনই আয়মনকে অচেনা লাগতে শুরু করেছে ভীষণ। মনে পড়ে যায় সেই দিনগুলির কথা, যখন তার চোখে পানি দেখলে আয়মনও কেঁদে ফেলতো পুরুষ হয়ে। আর আজ তরি কাঁদলে আয়মন পাত্তা দেয় না। 2 দিন আগে তরির অন্তরের বেদনা ঝরঝর করে কাঁদছিল একলা একাকী বারান্দায়। আয়মন সবেমাত্র রাতের খাবার খেয়ে ঘরে এসেছে। বারান্দায় পা রেখে গামছা নেবার উদ্দেশ্যে আয়মনের উপস্থিতি বুঝতে পেরে দ্রুত কান্না থামায় তরি। হাতের উল্টো পিঠ দিয়ে চোখ জোড়া মুছে নিয়ে হাসি হাসি মুখ করে তাকায় ভুরু কুঁচকে থাকা আয়মনের দিকে। তরি জানতে চায় কিছু প্রয়োজন? উত্তরে আয়মন বলে, তোমার এসব নাটক থেকে মুক্তির প্রয়োজন। তোমাকে বিয়ে করা জীবনের সবচাইতে বড় ভুল। কিছু থেকে কিছু হলে কান্নাকাটি, আর তোমাকে কিছু বলা যাবে না। বাবা, এমন বিহেভ করো যেন ঘরে সতীন নিয়ে এসেছি। যত্ত সব। গামছা নিয়ে বারান্দা ত্যাগ করে আয়মন। ঠায় দাঁড়িয়ে রয় তরি, তার চোখ জোড়া ছলছল করে আবারও। কিন্তু ঠোঁটের কোণায় এক চিলতে হাসি। মনে মনে বলে, সতীন নিয়ে এলেও অবাক হব না এখন। আপনাকে বড্ড অচেনা লাগে। সকাল সকাল উঠে পড়েছে বৌমা। হালিমা বেগমের কথায় প্রতিউত্তরে তরি মুচকি এসে প্রদান করে। সে আটা মাখতে ব্যস্ত। 6:30 বাজছে ঘড়ির কাঁটায়। আয়মান 7টায় উঠে পড়বে। 8টায় ভেতর নাস্তা খেয়ে বেরিয়ে পড়বে আপন কাজের উদ্দেশ্যে। তার আগেই নাস্তা তৈরি করা প্রয়োজন। সারা রাত এমনিতেই ঘুম হয় নাই তার। একবার এপাশ ওপাশ, আর একবার ওপাশ ফিরছে। আয়মনের বুকে ওম পেতে খুব ইচ্ছে করছিল তরির, কিন্তু সাহস হয়নি ওকে ছোঁয়ার। দেখা যাবে মাছ চাটতে চিৎকার করে উঠবে। কী দরকার? কতক্ষণ বারান্দাতে দাঁড়িয়েছিলে তরি? একটা সময় ছিল যখন আলো থাকার পরেও একা রুমে থাকতে ভয়ে কুঁকড়ে যেত তরি। আর আজ একা একা অন্ধকারের ঘন্টার পর ঘন্টা সময় কাটায়। মরে গেলে মাটির তলায় একাই থাকতে হবে। অন্ধকারে ভয় পাওয়ার কী প্রয়োজন? বরং এখান থেকে অভ্যাস করা যাক, নইলে কবরের ভিতর একলা থাকতে কষ্ট হবে যে। বিভা ঘুমাচ্ছে। হালিমা বেগম গালে আলতো করে চড় মারলেন। বিভা লাইব্রেরিতে জেগে উঠে বসলো। কি মা, প্রতিদিন সকালে এভাবে উঠাও কেন? আত্মনাতের স্বরে বলল বিভা। হালিমা বেগম ধমকের স্বরে বলল, ঘরে আরও একটা মেয়ে আছে আমার। সে সকাল 6টায় উঠে নাস্তা বানায়, আর তুই 9টার আগে উঠতেই পারিস না। মাত্র 7টা বাজে নেই। এখন উঠে করবোটা কি? প্লিজ মা, 8টায় উঠে পড়বো, যাও। এখন একটু ঘুমাতে দাও, দয়া করো। ঘড়িতে চোখ বুলিয়ে আবার শুয়ে পড়ে বিভা। হালিমা বেগম তার পাশে বসে রইল বেশ কিছুক্ষণ। আজকে সোনালি আসার কথা। সোনালি তার ছোট বোন।
সোনালি ও তার মেয়ে সানা আসবে আজকে। খুব কাছেই থাকে তারা, প্রায় প্রায় এসে গল্প করে চলে যায়। একটা সময় ছিল যখন সানার জন্য আয়মনকে বেছে নিয়েছিল সোনালি। হালিমা বেগম এই বিষয়ে আপত্তি ছিল না কোনো, কিন্তু এরপর এমন কিছু কারণ ঘটেছে যার কারণে সানার সঙ্গে আয়মনের বিয়েটা হয়ে ওঠেনি। তা নিয়ে এক বিন্দু আফসোস নেই হালিমা বেগমের। তরি গ্রামের মেয়ে হলে বেশ সুশৃঙ্খল, আদব কায়দা জানে, কাজেও পটু। তার মতো বউ পেয়ে হালিমা বেগম সত্যি মন থেকে খুশি। আয়মান ঘুম থেকে ওঠার পর এক দফা চিল্লিয়ে সারল তরির সঙ্গে। রাগারাগির কারণ তরি কেন তাকে ডেকে তুলেনি, অথচ কিছুদিন আগে ঘুম থেকে ওঠানোর জন্য বারবার ডাকার ফলে এক গাদা বকার সঙ্গে একটি থাপ্পড়ও খেয়েছিল তরি আয়মনের হাতে। তারপর থেকে ভুলেও সে আয়মনকে ডাকতে যায় না। আয়মন নিজেই ফোনে অ্যালার্ম দিয়ে রাখে, সময় মতো উঠে পড়ে। আজ যে অ্যালার্ম শুনে উঠতে পারবে না তা তো আর তরি জানতো না। সে রান্নাঘরে ব্যস্ত ছিল। বিক্ষিপ্ত মেজাজ নিয়ে গোসল সেরে ডাইনিংয়ে বসে আয়মন রুটির প্লেটটা সরিয়ে রাখে। কটমট চোখে তরির দিকে তাকাতেই তরির দাঁত দিয়ে জিভ কাটে। দৌড়ে রান্নাঘরে গিয়ে পরোটার প্লেটটা নিয়ে এলো। আয়মান রুটি খায় না, তরি সব আনতে গিয়ে পরোটার প্লেট আনতে ভুলে গেছে। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। টুকটাক কিছু কথা চালাচালির পর আয়মন খাওয়া শেষ করে নিজের ঘরের দিকে গেল। তরি টেবিল গোছাচ্ছিল। আয়মন ঘরে ডেকে বলল, ঘরে আসো। দুরু দুরু বুক নিয়ে ঘরে পা রাখে তরি। কিছু বলবেন? কিছু বলার জন্যই তো ডাকছিলাম নাকি? ধমকের চোটে কেঁপে উঠল তরি। মৃদু শ্বাস বেরিয়ে এলো নসিকাপথ ভেদ করে। আয়মান রাগ নিয়ে বলল, তুমি কি আশা করো সারাদিন কামলা দিয়ে এসে রাতের বেলা তোমার ফুসফুসানি শুনবো, তারপর তোমার রাগ ভাঙাতে যাব, তোমাকে মানাতে যাব? তোর মাথাটা নিচু করে বলল, আমি কিছুই আশা করি না, বিশ্বাস করুন। শুধু চাই আপনি আমার সাথে ভালো আচরণ করুন, সুন্দর ব্যবহার করুন, একদম আগের মতো। আপনি এতটা পাল্টে গেছেন কেন? আমি তোমার সাথে খারাপ ব্যবহার করি? আর পাল্টে আমি যাইনি, তুমি গেছো। তোমাকে আদর দিতে দিতে মাথায় তুলে ফেলেছি অ্যাকচুয়ালি। আমার মতো সকাল টু সন্ধ্যা কামলা দিলে তোমার নিজের আচরণের মানুষের মতো থাকতো না। আসলে দোষ তোমার না, তোমার বয়সের। এই বয়সের মেয়েরা প্রায়োরিটি চাই বেশি। এরা হয় বিশ্বের নেকার নেকা, তুমিও তাই, নেকামি আর আহ্লাদি। শোনো, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমি কি করব জানি না। যদি আমার সাথে থাকতে চাও, এমন ফ্যাচফ্যাচানি একদম বন্ধ রাখতে হবে। কি বুঝতে পারছো? মাথা কাত করলো তরি, মুখে কিছু বলতে পারল না। স্বামীর সাথে তো আহ্লাদ করে মানুষ, মেয়ে মানুষের ন্যাকামি তো স্বামীর সঙ্গে। অথচ আয়মান কী সব বলছে। আয়মান চলে গেলে অফিসের উদ্দেশ্যে তরি বিছানায় ঝিম মেরে বসে রইল অনেকক্ষণ। তার মন খারাপ লাগছে আবারও। কপালে শুল সরাতে গিয়েও চোখে হাত পড়ে বুঝতে পারল সে কাঁদছে। নাক টেনে কান্না থামানোর বৃথা চেষ্টা চালায় তরি। উঠে গিয়ে দরজা আটকে দেয়। তোষকের তল থেকে লুকিয়ে বের করে একটা ডায়েরি। এই ডায়েরিটা আয়মনের। আয়মন কিছুই লেখে না দেখে তরি নিয়েছে নিজের করে। ডায়েরিটার নাম দিয়েছে মন খারাপের ডায়েরি। এখানে তরির সমস্ত মন খারাপের কথা লেখা থাকে। আগে লিখতে হতো না, এখন লিখতে হয়। প্রতিদিন লেখে যেসব কথা আয়মনকে বোঝাতে পারে না বা বলতে পারে না, তা এই ডায়েরিতে লিপিবদ্ধ করে মনটাকে হালকা করার চেষ্টা করে তরি লিখতে শুরু করলো, প্রিয় আয়মন, আপনাকে এই নিয়ে 22 বার লিখতে বসেছি। আগের 21টি চিঠি জীবন কথনের ন্যায় অবহেলায় এই ডায়েরিতে লিপিবদ্ধ রয়েছে। কিন্তু আফসোস আমার, আপনি কোনোদিনও সেই চিঠিগুলো পড়তে পারবেন না। আমি চাইও না আপনি পড়ুন। ওগুলো পড়লে মুখ লুকানোর জায়গা যে থাকবে না। আপনি জানেন আমি ক্ষতবিক্ষত আমার চিত্ত, জানেন না। আপনি সব সময় নিজের দিকটাই অনুভব করেন। কখনো আমার জায়গায় এসে অনুভব করার চেষ্টা করলে বুঝতেন আমি দুঃখে লুকিয়ে কী করে হাসতে শিখেছি। বিয়ের পর এতকাল যাবৎ কোনোদিন একটা দামি উপহার আপনার থেকে পাইনি। বিয়ের নাকফুলটা আম্মার দেওয়া, তবুও সেসব নিয়ে অভিযোগ আফসোস কোনোটাই আমার ছিল না। আমি শুধু আপনাকে চেয়েছি, আপনার ভালোবাসা, আপনার আদর, আপনার সুখ দুঃখের ভাগিদার হতে চেয়েছি। প্রথমে তো সব ঠিক ছিল, তারপর হঠাৎ কেন এত নির্মল হয়ে গেলেন জানি না। আমি মন থেকে চাই আমার মৃত্যুর পর এই ডায়েরিটা যেন আপনার হাতে পড়ে। আমি যখন থাকবো না সেদিন আপনি মুখ থুবড়ে কাঁদেন যেন। এই উপর থেকে আমি দেখব আর হাসবো মিটমিট করে। আমাকে দেওয়া কষ্টের প্রতিশোধ সেদিন নিব। ভাগ্যে থাকলে কিয়ামতে আমি আপনাকে চাইব। দয়া করে সেদিন ভালোবাসার বদলে অবহেলা দিয়েন না। তরি দু হাতে মুখ ঢেকে কাঁদছে। বাদে বাদে ডুকরে উঠছে কান্নার দমক। ঘরের চারিদিকে 4টি দেওয়াল বাদে
কেউ সেই কান্নার সাক্ষী হলো না। খানিক পর বাথরুমে গিয়ে চোখে মুখে পানি ঝাপটা দিয়ে বেরিয়ে আসে তরি। এখন মুখের হাসি দেখলে বোঝা যাবে না একটু আগে কেঁদে একাকার হয়ে গিয়েছিল এই মেয়েটা। কি নিখুঁত অভিনয়! এরকম তরির অভাব নেই বাস্তবতায়, কয়জন জানে সেটা। দরজা খুলে বাইরে বেরোতে হালিমা বেগম প্রশ্নবাণ ছুড়ল, তুমি নাস্তা করছো বৌমা? তরি না খাওয়া সত্ত্বেও মাথা দোলালো। আপনারা খেয়ে নিন, আপনার ছেলের সঙ্গে বসে খেয়ে নিয়েছি। বিভাটাও এখন উঠল না। ওকে একটু উঠাও তো বৌমা। জি আম্মা, যাচ্ছি বলে বিভার ঘরের উদ্দেশ্যে পা বাড়ালো তরি। দরজা ভেজানো আলতো করে দরজাটা খুলতে কারো ফিসফিসানের চাপা স্বর ভেসে এলো তরির কানে। তরি কান খাড়া করে স্পষ্ট বুঝতে পারল কণ্ঠটি বিভার। কাঁথার তলে কথা বলছে ফোনে। ঠোঁট টিপে হাসে তরি। অপর পাশে ছেলেটি যে হাসিব বুঝতে দেরি হয় না। বিছানার পাশে দাঁড়িয়ে আচমকা বিভাকে চমক দিয়ে কাঁথাটা টেনে নেয় তরি। হালিমা বেগম এসেছে শুনে মনে করে আটকে উঠল বিভা। হাতের ফোন ছুঁড়ে ফেলে ধরপড়িয়ে উঠে বসতই তরির খিলখিল হাসির তরঙ্গ কানে ঢুকে। ইস ভাবি, হার্ট অ্যাটাক করতাম একটু হলে। হাসির চোটে চোখে পানি চলে আসে তরির। সাবধান করলাম ভাই, আম্মা আসতো যদি আমার জায়গায়। দরজা আটকে কথা বলো। এই রে, কি বোকা আমি। থ্যাংক ভাবি। বিভা তরির গাল ছুঁয়ে দেয়। বিনিময়ে মুচকি হাসি ছুঁড়ে বেরিয়ে আসে তরি। হালিমা বেগম বলল, উঠছে না আম্মা, থাক ঘুমাক, ভার্সিটি বন্ধ ওনার, কী করবে উঠে। হালিমা বেগম গজগজ করলেন কতক্ষণ। বিভা ভার্সিটিতে প্রথম বর্ষে ভর্তি হয়েছে এই বছর। তরি বিভার চাইতো ছোট বয়সে, অথচ সম্পর্কের দিক থেকে বড়। বিবাহ তরিকে ছোট মনে করে না কখনো। তার প্রাপ্য সম্মানটুকু যথাযথভাবে দেওয়ার চেষ্টা করে সবসময়। তরি লোকমুখে শুনেছে শাশুড়ি ননদরা সবসময় বউয়ের পেছনে হাত ধুয়ে লেগে থাকে। সেই হিসাবে তরির ভাগ্য ভালো। তার শাশুড়ি যেন আর এক মা, ননদ যেন বড় বোন। তরির বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। আফসোসটা স্বামীর পরিবর্তন হয়ে গেল, নইলে তরির সুখের সংসার দেখে মানুষ জ্বলত। কলিং বেল বাজতে তরির ধ্যান ভাঙল। হালিমা বেগম বললেন, ওরা এসে পড়েছে মনে হয়। ওরা বলতে কাদের বোঝানো হয়েছে তরি বোঝে। তার কপাল কুঁচকে আসে। এই সানা মেয়েটাকে একদম সহ্য হয় না। তার চেয়ে 1 বছরের বড় বয়সে, কিন্তু আচরণ খুব জঘন্য আর প্রচুর অ্যাটিটিউড। মানুষকে দমাই দেয় না। তরি একদিনও ভাবি বলে ডাকেনি, সবসময় নাম ধরে ডাকে। পরতপক্ষে কথা বলে না এমত নেই, কিন্তু যখনই বলে খুঁচিয়ে খুঁচিয়ে আয়মনও তার দাম্পত্যের জীবনের ব্যাপারে প্রশ্ন তোলে। প্রথম প্রথম তরি কিছু মনে করতো না, কিন্তু এখন বোঝে। ছানা মেয়েটা মনে মনে আয়মনকে পছন্দ করে যে তরি নিশ্চিত এ ব্যাপারে। রাগ হয় তার মাঝে মাঝে খুব। দরজা খুলে দিতেই সোনালি বেগম সালাম দেয় তরিকে। তারা ভেতরে ঢুকে। সানার ঠোঁটে সবসময় একটা বিদ্রুপ মাখানো হাসি থাকে কেন যেন। তরি তার দিকে ফিরেও তাকালো না। নাস্তা সাজাতে রান্নাঘরে চলে এলো। খানিক বাদে সানা রান্নাঘরের দরজায় এসে দাঁড়ালো। কী খবর তরি ম্যাডাম, ভালো আছেন? তরি কোচকালো কপাল নিয়ে তাকালো। মুখে জোরপূর্বক হাসি ধরে বলল, হ্যাঁ। তুমি ভালো আছো আপু? কীভাবে ভালো থাকি, আমার আমানত যখন তোমার কাছে। মানে? না কিছু না। আয়মান ভাইয়া কই? অফিস চলে গেছে। তরি মাথা দুলিয়ে দিয়ে দিল, মুখে কিছু বলল না। আচ্ছা, আয়মান ভাইয়াকে ফেসবুকে মেসেজ দিলে সিন করে না কেন? তুমি নিশ্চয় তাকে বলেছ আমার সাথে কথা না বলতে, তাই না? তরি আকাশ থেকে পড়ল। আমি তাকে এসব বলতে যাব কেন? তাহলে আগে আমার সাথে এত কথা বলতো আর এখন বলে না কেন? আমি তো জানি না, তাকেই জিজ্ঞাসা করো। তোরে কাজে মন দেওয়ার চেষ্টা করলে, কিন্তু ভেতরটা খচখচ করছে হঠাৎ। আয়মান সানার সঙ্গে কী ধরনের কথা বলতো তা জানতে খুব ইচ্ছে হচ্ছে। নিজের ইচ্ছেকে জোরপূর্বক দমানোর চেষ্টা করলে সানার পরবর্তী কথায় তরির মাথায় রক্ত চড়ে গেল অচানক। সানা বলল, ভাইয়া চেঞ্জ পুরোপুরি। আগে কত মজা করতো আমার সাথে, এখন আর করে না। আগে আমরা ক্লোজ ছিলাম, আই মিন ক্লোজ ফ্রেন্ড আর কি। কত ঘুরে বেড়াইছি একসাথে। ভাইয়ের সাথে আমার কত ছবি আছে দেখবা, এই দেখো। নিজের ফোন থেকে কিছু ছবি বের করে তরির সামনে ধরল সানা। দুটো ছবি স্লাইড করে সরে যাওয়ার পর তৃতীয় যেই ছবিটা এলো, তরির মাথা পুরোপুরি ব্ল্যাঙ্ক হয়ে গেল। ছবিটা বেশ আগের। আয়মনের চেহারা দেখে বোঝা যাচ্ছে আয়মন দাঁড়িয়ে আছে জিন্স প্যাকেটে হাত ঢুকিয়ে, আর তার গলা জড়িয়ে ধরে বুকে মাথা রেখে দাঁড়িয়েছে ছানা। এছাড়া প্রতিটি ছবিতে আয়মনের পাশাপাশি দাঁড়ানো, কোনোটাটায় দুজনে হাত ধরাধরি। ছবিগুলো বিয়ের আগে হোক, কিন্তু কোনো স্ত্রী কি এসব সহ্য করতে পারবে? মন খারাপ হবে না? তরির মন খারাপ হয়ে গেল। সে কিছু বলার আগে সানা পুনরায় বলল, তুমি আসার পর ভাইয়া আমার থেকে দূরে দূরে থাকে, নিশ্চয় তুমি মানা করেছো, তাই না?
দেখো আপু, আমি কিছুই বলিনি। তোমাদের কীরকম সম্পর্ক তাও জানি না। ওনাকে যদি এতই চোখে হারাও তুমি, তাহলে ধরে রাখলেন না কেন সারা জীবনের জন্য? আমি তো পরে আসছিলাম, তোমরা তো ছোট থেকেই একসাথে। তাহলে আমাকে এসব বলে দেখিয়ে কষ্ট দেওয়ার মানে কি আপু? সানা হেসে দিল, যেন কোনো মজার ঘটনা ব্যাখ্যা করছে তরি। তরি উত্তপ্ত নিঃশ্বাস ফেলে রান্নাঘর ছাড়ার জন্য উদ্যত হলো। ঠিক তখনই সানা বলে উঠল, ভাইয়া কল করে আসতে বলো বিকালের ভেতর। তুমি বলবা, আমিও বলবো। কার কথা শুনে দেখা যাক। তরি নিষ্পলক সানার অবজ্ঞা মাখানো মুখ পানে চেয়ে নীরবে প্রস্থান করলো। খালা শাশুর সামনে নাস্তার আয়োজন করে নিজের ঘরে চলে এলো সে। দরজা ভেজিয়ে ফোন করলো আয়মনকে। ফোন ধরে একরাশ বিরক্ত মাখানো ধমকের স্বরে বলল উঠল আয়মন, বাসা থেকে আসতে পারলাম না, কল কিসের এখনই? তরি ঢোক গিলে চোখের পানি দমন করলো। সানার কথা এমনিতে মন খারাপের চূড়ান্ত, এখন আবার আয়মনের ধমক খাওয়া এমনি এমনি। আজকে বিকালের দিকে বাসায় একটু আসবেন? সাহস করে আবদারখানা পেশ করলো আয়মনের নিকট। আবদার রাখা তো দূর, গলার স্বরমটাও নরম করলো না আয়মন। পুনরায় ধমক বলল, এটা তো তোমার বাপের অফিস, যখন ইচ্ছে চলে আসবো, যত্ত সব। রাখি। যেন কাটতেই দীর্ঘশ্বাস সঙ্গে সঙ্গে এক ফোঁটা চোখের জল গড়িয়ে গাল ছুঁয়ে তরির। পেছন থেকে কারো অট্টহাসি শুনতে পেয়ে চকিত চোখ মুছে তরি। সানা ক্রূর হাসি ছুড়ে দিল। নিজের ফোন নিয়ে ফোন করলো আয়মন। ভাইয়া, আমি সানা। হ্যাঁ, তোমাদের বাসায় আসছে আজকে। সন্ধ্যায় চলে যাবো, বিকেলে আসবে? কতদিন তোমার সাথে আড্ডা দেই না ভাইয়া। ওপাশ থেকে আয়মন কি বলল তা শুনতে অধীর আগ্রহে তাকিয়েছে তার তরি। থ্যাংক ইউ ভাইয়া বলে মুচকি হাসির সহিত ফোনটা কান থেকে নামলো সানা। তরিকে উদ্দেশ্য করে এক ভুরু উঁচিয়ে বলল, আসবে ভাইয়া। আহত হলো তরি। আয়মান পুরোপুরিভাবে তার মন ভেঙে দিল আজকে। না, আমি ভাবিনি এতটা তুচ্ছ আমি আপনার কাছে। কি এমন করেছি যার জন্য প্রতিনিয়ত মনটাকে ভেঙে চুরে খান খান করে দিচ্ছেন? ভালোবেসেছি, এই কি মহাপাপ? আমার কাজিন সুমি আপুর কথা মনে আছে আপনার? ভাইয়া তাকে পাগলের মতো ভালোবাসলো। সুমি আপু পাত্তা দেয় না, সে চলে নিজের মতন করে। কে কী ভাবলো, কে কী করলো, ফিরেও তাকায় না। ভাইয়ার মন খারাপের দিনগুলো গাঢ় হয় সুমি আপুর জন্য। সে হাহাকার করে একটু ভালোবাসা পাওয়ার জন্য। সেখানে আপনি না চাইতেও আমার ভালোবাসা পেয়েছেন। আপনাকে আমি পাগলের চেয়েও বেশি ভালোবাসি আয়মান। আপনি কি কোনোদিন বুঝবেন না, নাকি আমার মৃত্যুর অপেক্ষায় আছেন? যেদিন মৃত্যু আমাকে আপনার কাছ থেকে ছিনিয়ে নেবে, সেদিন দেখব আমি কতটা ভালো থাকতে পারেন। কিভাবে থাকেন আমাকে ছাড়া, দেখব আমি, সত্যি দেখব। কি করো? ছানা আচানক ছুড়ে দেওয়া প্রশ্নে উবু থেকে সোজা হয়ে বসে তরি। দরজা না লাগিয়ে সে ডায়েরি খুলে বসেছিল। সে লক্ষ্য করে এবার ফাঁকা ঢোক গিলে ডায়েরিটা দ্রুত কোলের ভিতরে লুকানোর চেষ্টা করে। ছলছল চোখে ছানার দিকে তাকায়। শীতল অথচ কঠিন স্বরে জবাব দিল, আমি একটু একা থাকতে চাই ছানা। কাকে চিঠি লুকিয়ে লুকিয়ে ভ্রু নাচা ছানা এগিয়ে এলো তরির কোলে থাকা ডায়েরিটা শক্ত করে চেপে ধরে বিদ্যুৎ গতিতে উঠে দাঁড়ায় এবং ছানা এক প্রকার ধাক্কার সহিত বের করে দেয় রুম থেকে। তোমাকে বললাম না আমি একা থাকবো খানিকক্ষণ? শোনো না কেন কোনো কথা? প্লিজ যাও। দুর্বল কণ্ঠটি নাড়িয়ে দরজা ঠাস করে লাগিয়ে দিল মুখের উপর। রক্তিম মাভা ছড়িয়ে পড়ে ছানার চোখে মুখে। হাত মুষ্টি করে সরে যায় দরজার সামনে থেকে। ধপ করে হেঁটে গিয়ে বসে সোনালী বেগমের পাশে। হালিমা বেগম ছানার চোখ মুখ দেখে বলল, কিছু হয়েছে মা? ছানা ঝামটা মেরে উত্তর দেয়, কিছু না বলে বেরিয়ে গেল বিভার ঘরের উদ্দেশ্যে। সোনালি কাচুমচি কণ্ঠে বলল, কিছু মনে করিস না আপা, ওর ব্যবহার। হালিমা বেগম কিছু বললেন না। ছানার ওরকম অধ্যত্বপূর্ণ আচরণের জন্য তাকে পছন্দ নয়। বিভা হাত খোপা করছিল। ছানা গিয়ে তার বিছানায় আয়েশ করে বসলো। তোমারই কপাল আপা, ঘুম থেকে উঠো 10টায়। বিভা দায়সারা বলল, আরও আগেই উঠেছি, শুয়েছিলাম। তা আপা, তোমার ভার্সিটি জীবন কেমন যাচ্ছে? ভালো, খুব ভালো। আচ্ছা আপা, আয়মান ভাইয়ের বিয়ের কত বছর হলো? 2 বছর। ওর চাইতে একটু কম কেন? সানা মিথ্যে দীর্ঘশ্বাস ফেলল। বাপকানা মন, আয়মনের জন্য মরমে মরে যাচ্ছে সে। বিভা ভুরু কুচকে তাকালো। সানা পুনরায় আর একটা গাঢ় শ্বাস ফেলে বলল, এজন্য ভাইয়ের কদর কমে গেছে ভাবির কাছে। ভাইকে রেখে কোথায় কি করে, একটু চোখে রেখো আপা। বিভা হতবিম্বলে বিস্ময়ে, কি বলছো তুমি? মানে কি? আজকে দেখলাম লুকিয়ে কাকে যেন চিঠি লিখছে। আমি দেখতে গেলেই আমাকে ধাক্কা দিয়ে বের করে দেয়, তারপর দরজা আটকা দেয়। আমি আর দেখতে পারিনি। তুমি একটু নজরে রেখে, বুঝছো? বিভা জবাব দিল না। আপন মনে কিছু ভেবে বাথরুমে ঢুকলো। আয়মান বাড়ি ফিরেছে। সোনালি চলে গেল, সানা রয়ে গেছে। সে রাতে এই বাড়িতে থাকবে। তরি দুপুরে রান্নার সময় সানা তার ঘরে গিয়ে খুঁজে এসেছে, কিন্তু কোথাও ডায়েরি বা চিঠি পায়নি। আয়মনের কানে বিষ ঢালা হয়ে গেছে সানার। এখন অপেক্ষার তাণ্ডব। আয়মান সোফায় বসে টিভি দেখছিল ফ্রেশ হয়ে, তখন সানা এসে
এসব বলল। রিমোট রেখে সোজা বেডরুমের দিকে পা বাড়ায় আয়মান। তরি বারান্দায় উদাসভাবে চেয়েছিল অন্তরিকে। পেছন থেকে আয়মানের তিরস্কার মাখানো কথার বান ছুড়ে আসে। প্রেমিকার কথা চিন্তা করছো নাকি? তরি পেছন ফিরে অবাক হয়। কথার মর্ম ধরতে পারল না। অবাক চিত্তে জানতে চাইল, মানে নাটক? এতদিন এত নাটক করে স্বাদ মেটেনি, আজ তো ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছো তুমি। আমি কি করেছি? তরির গলা কাঁপছে। আয়মনকে চেনে সে, এমনিতে শান্ত, রাগলে ভয়ঙ্কর হয়ে যায়। মারধর করতেও পিছপা হয় না। তরি দ্বিতীয় শব্দ উচ্চারণের আগেই গালে আয়মনের হাতের স্পর্শ গেল। সেকেন্ডে পুরো কান স্তব্ধ হয়ে গেল। একটা ঝিনঝিন শব্দ ছেয়ে গেল পুরো মস্তিষ্ক জুড়ে। আয়মন তৎক্ষণাৎ ক্যাজা করে ধরেছে তরির হাত। ব্যথায় গুঙ্গিয়ে ওঠে তরি। চোখ ফেটে জল বের হয়ে এলো। আয়মনের দয়া হলো না। আক্রোশপূর্ণ গলায় জিজ্ঞাসা করলো, কাকে চিঠি লিখিস তুই? কিসের চিঠি? দেখা আমাকে। আমি কাউকে কোনো চিঠি লিখি না। এসব কি বলেছেন আপনি? আবার মিথ্যা? তাহলে কি সানা ভুল দেখেছে? ওকে দেখে তুই চিঠি লুকাসনি? সানা? থমকে গেল তরির কান্না। বোঝা গেল সমস্ত কিছু। আয়মান দ্বিতীয় থাপ্পড় মারল। তরি অস্ফুট স্বরে শব্দটি করল না, জমে গেল একদম। অকথ্য ভাষায় গালাগাল করতে করতে তৃতীয়বার থাপ্পড় দিতে নিলে হাত ধরে ফেলল তরুণী। আয়মন আগুন চোখে তাকালো। সেই দৃষ্টি উপেক্ষা করে ধাক্কা মারল তরি। সরে দাঁড়ালো নিজে। কেঁদে উঠল হাউমাউ করে। বলতে লাগলো অনর্গল একের পর এক। আমি ফোন করলে বিরক্ত হন, আর সানা ফোন দিলে দৌড়ে চলে আসেন। আমার সঙ্গে কথা বলতে ভালো লাগে না, সানার সঙ্গে আড্ডা দিতে খুব ভালো লাগে। সানার সঙ্গে জড়াজড়ি করা, ছবি তোলা, ছানাকে প্রায়োরিটি দেওয়া, আর ছানার কথায় নিজের স্ত্রীকে অত্যাচার করা। লোকে জানুক আপনি কতটা নিকৃষ্ট, কতটা নিচে নেমে গেছেন। আপনাকে কি বলে উপমা দেব বুঝতেছি না। এত গলা বেড়ে গেছে এত, ওই প্রেমিকের জন্য? প্রেমিক পুরুষ? আয়মনের গলার স্বর বাড়ল। বাড়ির সকলে ছুটে এসেছে এতক্ষণে। রাস্তা দিয়ে হেঁটে যাওয়া কিছু ব্যক্তি থেমে দাঁড়িয়েছে, তাকিয়ে আছে ওদের দিকে। আয়মান তরিকে টেনে ঘরের ভিতরে নিয়ে এলো। দরজা আটকে দিতে পাল্লা ঠেলে হালিমা বেগম, বিবাহ ও সানা প্রবেশ করলো। ছানা ঠোঁট চিরে ক্রুর হাসি বেরিয়ে আসছে, যদিও সে লুকানোর চেষ্টা করছে। হালিমা বেগম স্তব্ধ হয়ে তরির গালে তাকিয়ে রইল। পাঁচ আঙুলের দাগ লেগে গেছে। তিনি অস্থির কণ্ঠে বললেন, এসব কি হচ্ছে আয়মন? তুই ওর গায়ে হাত তুলছিস? কি করেছে ও? তোমার আদরের বৌমা আরেকজনকে ধরেছে। এই জন্য বলেছিলাম গ্রামের মেয়েদের স্বভাব চরিত্র ভালো হয় না, এরা ভেজা বেড়াইল হয়ে থাকে, অথচ ভেতরে নোংরা। এই মেয়েও কম না। না জানি কতদিন যাবৎ আমাকে ঠকিয়েছে, আজ সানা হাতে নাতে ধরেছে বিদায় জানতে পারলাম। তুমি ভাইয়াকে ওসব বলেছো? বিভা প্রশ্ন করলো সানাকে। সানা কাচুমুচু কণ্ঠে হ্যাঁ জানালো। বিভা অবিশ্ব চোখে তাকিয়ে রইল। সানার কথার পুরোটাই হাওয়ায় উড়িয়ে দিয়েছিল সে। তরির উপর যথেষ্ট ভরসা ও বিশ্বাস রাখে বিভা, কিন্তু আয়মান স্বামী হয়ে স্ত্রীকে চিনল না, স্ত্রীর গায়ে হাত তুলো, যেখানে সানা কিনা তার আপন কেউ নেই। কী বলছে সানা ওকে? এই সানা, কি দেখেছো তুমি? গর্জে উঠল হালিমা বেগম। সানা নতমস্তকে সবটা আবারও বলে তলি ঝাঁঝারো কণ্ঠস্বর বলল, তুমি কি দেখেছিলে? আমি যে চিঠি লিখছিলাম, ওটা কি চিঠি ছিল? আমি দেখি নাই, কিন্তু কিছু তো লিখছিলে। আর যদি সন্দেহবোধক কিছু না থাকতো তাহলে আমাকে ধাক্কা মেরে বের করে দিলি কেন? পাল্টা জবাবে বলল সানা। তনি শক্ত চোয়ালে বলল, মানুষের ব্যক্তিগত আরও অনেক কিছু থাকতে পারে, আর তুমি যেরকম একরোখা, তাই ধাক্কা দিয়ে বের করা ছাড়া উপায় ছিল না। আর শোনো ছানা, এভাবে আমাদের ভেতর সন্দেহের বীজ বোনা বন্ধ করো। তোমার নোংরা চাল আমি বুঝতে পেরেছি। তরি চেঁচিয়ে ধমক লাগালো আয়মন। তরি থামলো না। আমাকে ধমকাচ্ছেন কেন? আম্মা, আপনি জানেন এই ছানা এখনও ওনাকে পছন্দ করে, আমার থেকে কেড়ে নিতে চায়। আমাকে বলে আমি নাকি ওনার আমানত রেখে দিছি, আর বিয়ের আগে উনি ছানার সঙ্গে কী সব ছবি তুলতো সেসব দেখায়, দেখিয়ে আমাকে কষ্ট দেয়, আমাকে জ্বালায়, আমার ভেতর ওনাকে নিয়ে সন্দেহ জাগায়। আম্মা, আপনি বলে দেন না দোষ কার? এই যুগে ফোন থাকতে কেউ চিঠি লিখে? বলুন আম্মা, আমি কি দোষ করলাম যার কারণে এই থাপ্পড়গুলো গালে পড়লো? ছানা দুর্যোগে পড়েছে। তরি যে এভাবে সব ফাঁস করে দিবে বুঝতে পারেনি। তরিকে সিরিয়ালের আলাভোলা অসহায় নায়িকা হিসেবে বিবেচনা করেছিল সে, কিন্তু তরি অসহায় নেই। সে সহনশীল অতি মাত্রায়। বিভাকে যে ছানা উল্টোপাল্টা কথা বলেছিল তাও বিভা বলে দিল। এইবার আয়মান নিজের ভুলটা বুঝতে পারল। ছানার কথা এসে মারামারি না করে আগে সবটা ক্লিয়ার করা উচিত ছিল। তরি কাঁদছে। যার সঙ্গে একই বিছানায় ঘুমানো হয়, যার সঙ্গে জীবন উৎসর্গ করা, সে কিনা আজ অবিশ্বাস করে গায়ে হাত তোলে। আহা পুরুষ, মেয়েদের অসহায়ভাবে, শারীরিকের চাইতে মানসিকভাবে এই যে এত নির্যাতন করো রোজ হাসরের ময়দানে, কোথায় লুকাবে তোমাদের ওই চাঁদ মুখখানা? যেদিন কি আল্লাহকে সমস্ত কৃতকর্মের জন্য জবাবদিহিতা করতে হবে, সেদিন কি আল্লাহ এই অসহায় মেয়েদের হয়ে শাস্তি প্রদান করবে না? সেদিন কি হিসাব নিকাশ দিন না? একটু যদি ভাবতো।
সমস্ত রাত তরি দু চোখের পাতা এক হলো না, এক প্রকার নিঃশব্দে কেঁদে কেঁদে কাটলো। ভোরের সময় তরি উঠে পড়ল, উজু করে সেজদায় লুটিয়ে পড়ল। মোনাজাতের সময় উচ্চারিত হলো এক একটি শব্দ, চোখের জলে ভাসিয়ে দিল গাল, চিবুক, হাতের তালু। আকাশের শুভ্র রঙে ধীরে ধীরে বাড়তে শুরু করলো। নামাজ শেষ করে উঠে দাঁড়ালো তরি। বারান্দায় গিয়ে রেলিং হেলান দিয়ে হালকা মেঘের নীলাক্ত অন্তরিক্ষে পর্যবেক্ষণ করতে শুরু করলো। ওই দূরে নীলাচলে কোথাও না কোথাও আল্লাহ রয়েছেন, নিশ্চয় তাকে দেখছেন, তার কষ্ট দেখছেন, উপলব্ধি করতে পারছেন। তরি অস্ফুট স্বরে উচ্চারণ করলো, আমাকে মুক্তি দাও মালিক। হালিমা বেগম চিন্তায় চিন্তায় রাতে ঠিকমতো ঘুমাতে পারেনি। সামান্য কারণে যাচাই বাছাই না করে স্ত্রীর গায়ে হাত তুলছে এমন, এর মানে ওদের ভেতরকার সম্পর্ক ভালো নেই, মজবুত নেই। অথচ তরি কখনো তা প্রকাশ করেনি। তার চেহারা দেখে বোঝা যায়নি কিছু। মেয়েটা মনের অন্তরে সব চাপা দিয়েছে। ওদের ভেতরকার সমস্যাটা কি সেটা বের করে সমাধান না করলে এই সংসার হবে মৃত। না থাকবে কোনো সুখ, না থাকবে অনুভূতির জোয়ার। দায়িত্বের চাপে পড়ে দুজনে নীরব সংসার নাটক করে যাবে। হালিমা বেগম চপ্পল পায়ে উঠে পড়ল। রান্নাঘরের দিকে এলে আটা মাখতে ব্যস্ত তরিকে চোখে পড়ল। হালিমা বেগম কেন যেন বুকটা ভার হয়ে এলো। এত মিষ্টি আর লক্ষ্মী একটা মেয়ে, অথচ বুকের ভিতর পাহাড় সমান কষ্ট বোঝা। তরিমা ডাকলেন হালিমা বেগম। তরি সামান্য চমকে উঠল। পর মুহূর্তে নিজেকে ধাতস্থ করে স্মিত হাসে, জি মা। আজ এত সকালে উঠে পড়লে যে? এমনি মা, ঘুম ভেঙে গেল। আজকাল তো সবার 9টা 10টার আগে চোখ খোলে না, আর তুমি রোজ ভোরে ওঠো। সবাই কি এক মা? তা ঠিক। তোরে কথা বলতে বলতে দুটো রুটি বেলতে বসলো। দুটো রুটি বেলা হলে হালিমা বেগম ভাজতে শুরু করলেন। তোরে একবার বললে আমি পারবো করতে, কিন্তু হালিমা বেগম শুনলেন না। ওদের দুজনের চমক নিয়ে দিয়ে বিবাহ সেই মুহূর্তে রান্নাঘরে এসে উপস্থিত হলো। হালিমা বেগমের হাত থেকে খুন্তি কেড়ে নিয়ে তাকে বিশ্রাম নিতে বলল। হালিমা বেগম গাল ভরে হাসলেন। আজ এত সকাল সকাল উঠলে যে কি করব? পাশেই যেই বাদরানি শোয়াইছ, সারা রাত যদি একটু ঘুমাতে পারি। হাত পা নেড়ে চেড়ে আমার ঘুমের 12টা বাজিয়ে দিয়েছে বারবার। বিভা নাক কুচকায়। তরি শীতল চোখে তাকালো। হালিমা বেগম হঠাৎ অন্যরকম কণ্ঠে বলে উঠল, ও আসলে কী চায় আমি বুঝে গেছি। আমি আজকে সোনালীকে ডাকছি, এসবের একটা বিহিত করা উচিত। তরি সঙ্গে সঙ্গে বলে উঠল, থাক আম্মা, ওর জন্য আন্টি অপমানিত হবে শুধু শুধু। যা হওয়ার হয়ে গেছে। আপনি ওকে বুঝিয়ে দিয়েন, আর অনুমতি দিলে একটা কথা বলতে চাই আম্মা। বলো মা। হালিমা বেগম অনুমতি দিলেন। তরি একটু রয়েস হয়ে বলল, ওকে আর এই বাড়িতে আসতে দিয়েন না। আমাকে দেখলে ওর উল্টোপাল্টা কথার মেশিন শুরু হয়। আমি চাই না সংসারটা ভাঙুক। আর আপনার ছেলেকেও একটু বলবেন আম্মা, অন্যের কথায় না জেনে শুনে আমার উপর এভাবে রিয়েক্ট করা ঠিক হয় না। অভ্যাসে পরিণত না হয়ে যায় এই ব্যাপারটা। হালিমা বেগম চিন্তার স্বরে বললেন, ওর আব্বা তো খুব ভালো লোক ছিলেন, কখনো অপ্রয়োজনে আমার সাথে উঁচু গলায় কথা বলেন নেই। আর ওই স্বভাব কোত্থেকে পেল? আজ উঠুক, ওর সাথে সত্যি কথা বলা দরকার। বড় হয়ে গেছে ভেবে চুপ থাকতে চেয়েছিলাম, কিন্তু চুপ থাকতে না আম্মা। আজ চুপ থাকবেন, কাল অভ্যাসে পরিণত হবে। আমাকে সহ অন্য কেউ মারতে দ্বিধা করবে না তখন। হালিমা বেগম ঠোঁট কামড়ে ধরলেন। বিভা চুপচাপ সব শুনে গেল, মাঝ দিয়ে নিজের থেকে কিছু বলল না। সকালে নাস্তার সময় হালিমা বেগম সানাকে বললেন, তুমি কাল যেটা করেছো সেটা আমার বোনের কানে আমি নেব না। আমার বোনকে চেনই ভালো করে, শরীরের মাংস আলাদা করে ফেলবে। সানা ঢোক গিলল, সেই সাথে স্বস্তির নিঃশ্বাস ফেলল। সত্যি সোনালী বেগম এসব শুনলে ওর কপালে জাহান্নাম লিখে দিত। হালিমা বেগম পুনরায় বলল, কিন্তু তুমি আর এই বাড়িতে আসবে না। আমার বোন আসবে, আমার বোন জামাই আসবে, তুমি আসবে না। আমার রুটি ছিঁড়তে যাচ্ছিল, মায়ের এমন কথার প্রতি উত্তরে ওর হাত থেমে গেল। কপালে ভুরু কুচকে বলল, এসব কোন ধরনের কথা আম্মা? ও আসবে না কেন? ও বাচ্চা মানুষ, একটা না হয় ভুল করেই ফেলছে, তাই বলে এই বাড়িতে আসার নিষেধাজ্ঞা জারি করার কোনো মানে হয় না। বিভা বলল, তোমার বউর চেয়েও বড় বয়সে, আর তুমি বাচ্চা বলো ভাইয়া? আয়মান ধমক লাগালো, চুপ কর তুই, তোকে বড়দের মধ্যে কথা বলতে বলিনি। আর আমার বউকে তো আমি নিয়ে আসিনি, তোমরাই মিলে গলায় ঝুলেছ। এই বাচ্চা কিসেমের বউ আনছো দেখেই তো কোনো ম্যাচুরিটি নেই এর মধ্যে। আবেগ আহ্লাদ দিয়ে শুধু ভরা। স্বামীর খেজমত শুধু শারীরিকভাবে হয় না, মানসিকভাবে করা লাগে, তা বোঝে না। তরির কান ঝাঁঝা করে উঠল, চোখ ভরে এলো মুহূর্তে। হালিমা বেগম নির্বাক চেয়ে রইল। রক্ত লাল আয়মন খাবারের প্লেট ঠেলে উঠে দাঁড়ালো। চিবিয়ে চিবিয়ে বলল, তোমাদের মাথাটাও খাইছি, আমি বুঝেছি তো। বারবার বলেছি গ্রামের মেয়ে, তার বয়সে ছোট, এসব এনো না। আমার একটা স্ট্যাটাস আছে সমাজে। আমার অফিসের কলিগরা প্রতিনিয়ত নানান কথা বলে মজা করে। তাদের ওয়াইফরা কত স্মার্ট, কত বিচক্ষণ, কথাবার্তা একটা আলাদা ভাব। আর এই মেয়ে দেখো, কিছুই বলতে পারে না, এখন কেঁদে কেটে ভাসানো শুরু করছে। তোর সত্যি কাঁদছিল আয়মনের এহেন কথায়।
তার গলার স্বর শুনে তার পাঁজর ভাঙতে শুরু করলো এক এক করে। বুকের ভেতর অন্তর্দেহর ঢেউ। সানা মিটমিট করে হাসছে। পরি উঠে নিজের ঘরে চলে গেল না। আয়মন হৈ হৈ করে উঠল। দেখেছো, ওর ভিতরে একটুও জেদ নেই, কোনো ভাব নেই। মানে কি বলবো, ওর সাথে আমার সিরিয়াসলি যাচ্ছে না। যত দিন যাচ্ছে ততই ওকে অসহ্য লাগছে। এসব আর কতদিন চলবে জানি না। বাট আমি মুক্তি চাই, সিরিয়াসলি আমি মুক্তি চাই। আয়মন গটগট করে বেরিয়ে গেল অফিসের উদ্দেশ্যে। রেখে গেল বিস্ময়ে হতবাক হয়ে যাওয়া দুইটা মুখ। ছানা পুলকিত বোধ করছে। তরিকে এভাবে অপমানিত হতে থেকে ভালোই লাগছে। একজন বিবাহিত নারীর শক্তি, তার স্বামী, যেখানে স্বামী যখন পাশে থাকে না তখন এর চাইতে ভয়াবহ কষ্টের আর কিছুই হয় না। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে ছানার দিকে তাকাতেই চোয়াল শক্ত করে ফেললেন। বললেন, তোমার নাস্তা হলে বাসায় যাও। ছানার চেহারা নিমেষেই মেদুরে রঙের আভা ছড়িয়ে গেল। নাকের পাটা ফুলিয়ে উঠে দাঁড়ালো সে এবং সেই অবস্থানে ফোনটা সঙ্গে করে বেরিয়ে গেল। বিভা ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেলে বলল, এসব কী হচ্ছে মা? ভাবির উপর ভাইয়ের এত রাগ, এত আক্রোশ, কী কারণ জানি না। দায়সারাভাবে জবাব দিলেন তিনি। বিষিয়ে উঠছে তার মন। দুশ্চিন্তা হচ্ছে ছেলে বউয়ের সংসারের জন্য। ভালোবাসার দহনকে যারা আবেগ বলে তাদের আমি পরোয়া করি না। তাদের কপাল থেকে ভালোবাসা মুছে যাক। তারা শূন্যতা বুকে চেপে চেপে থাকুক বছরের পর বছর। আমার কমতি আপনাকে খুঁড়ে খুঁড়ে খাও একদিন। অভিশাপ দিচ্ছি, কিন্তু মন থেকে এটাই চাই। আপনার প্রাপ্য একদিন আপনি বুঝুন, যেদিন যেন আমার হাসি সূর্য লুকিত পড়ে আর আপনার চোখের পানিতে সমুদ্র হাবুডুবু খায়। আমি সত্যি আর পাচ্ছি না সহ্য করতে। আর না, আপনি শুধু আমাকে মানসিকভাবেই না, শারীরিকভাবে অসুস্থ করে তুলছেন। দিন রাত মাথার ব্যথায় নাজেহাল হয়ে থাকি। বলার উপায় নেই। আপনি বলেন এটাও নাটক, ড্রামা। আমার অপরাধ। আমি আপনাকে মাত্রাতিরিক্ত ভালোবেসেছি, আর তার শাস্তি এসব। মাথা পেতে নিলাম। মনে রাখবেন, আমি ভাগ্যের উপর শ্রদ্ধাশীল। এটাও মনে রাখবেন, আমি কিয়ামতে আপনাকে আর চাইব না। আয়মান বাসায় ফিরে এলো সন্ধে নামার পর। ক্লান্ত জরাজীর্ণ দেহটাকে বিছানায় এলিয়ে দিল। ফ্রেশ না হয়ে কটে আঙ্গুল চেপে ধরল কপালে। দুপাশে রগ লাফাচ্ছে। জীবনে কেমন অসহনীয় হয়ে উঠেছে দিনকে দিন। আগে মনে হতো বিবাহিত জীবন না জানি কত সুখের, শান্তির। এখন আর মনে হয় না। তরিকে বিরক্ত লাগে, অসহ্য লাগে সব কিছুতে। স্বাধীনভাবে জীবনযাপন করতে ইচ্ছে হয়, কিন্তু চাইলেই কি সব পাওয়া যায়? অতি কষ্টে দেহটাকে বিছানা থেকে তুলে বাথরুমে ঢুকালো আয়মান। চোখে মুখে পানির ঝাপটা দিয়ে বাইরে বেরোতে মাকে চোখে পড়ল। তরির জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছে আজ, যেটা ভাবায় আয়মানকে অনুতপ্ত সে। বিছানার উপর রাখা গামছা যে মা গুছিয়ে রেখেছে জানে আয়মান। স্মিত হাস্যে মুখটা মুছে নিয়ে হালিমা বেগমকে ডেকে উঠলেন। মা। উত্তরে হালিমা বেগমের কাট কাট কণ্ঠস্বর বললেন, তোকে অবশেষে মুক্তি দিয়েছে। আয়মান কথার মানে বুঝতে পারলেন না। ভুরু যুগল কুচকে পাল্টা প্রশ্ন ছড়ে মানে। হালিমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। জবাব না দিয়ে বেরিয়ে গেলেন ঘর ছাড়ে। আয়মানের সব ক্লান্তি যেন এক নিমেষে চলে গেল। মাথায় এলো তরি কোথায়। আসার পর থেকে দেখছে না, তবে কি তরি চলে গেছে? একবার দেখতে হচ্ছে ব্যাপারটা। চপ্পল পায়ে পুরো গাড়ি ঘুরে কোথাও তরির ছায়া দেখতে পেল না আয়মান। হঠাৎ চিত্তে বিভার ঘরে দরজায় পরাপর দুই টোকা মারতে বিভা বলল, দরজা খোলা আছে ভাইয়া। আয়মান চমকিত। তুই জানতিস আমি এসেছি? তুমি ছাড়া এই রুমিতে আর কেই বা আসবে? নিশ্চয় জানতো এসেছ। ভাবি কোথায়? থমথমে কণ্ঠটি নাড়ায় বিভা। আয়মান মাথা দোলায়, স্তব্ধ হয়ে বিছানা নাড়িয়ে বসলো। বিভা ভুরু নাচিয়ে বলল, ভাবি চলে গেছে। কই? ওনার বাড়িতে। যেহেতু তোমার তাকে সহ্য হয় না, তো তাকে দেখতে পারো না, তাহলে কেন থাকবে? দুপুরের আগেই চলে গেছে। তোরা কেউ আটকালি না? কেন আটকাবো? তুমি তো সংসার করতে চাও না, তাহলে আটকে রেখে করবোটা কি? আয়মান জবাব দিতে পারল না। নির্বাক হয়ে নিষ্পলক চেয়ে রইল কতক্ষণ। তারপর চাপা কণ্ঠে বলল, গেছে যখন যাক, ভালোই হয়েছে। আমি কদিন আরামে থাকতে পারবো। বিভা বইয়ের পাতায় চোখ বুলাতে বুলাতে বলল, আজীবনের জন্য আরামে থাকো ভাইয়া। ভাবি বলছে আর আসবে না। আয়মান বেশ অবাক হলো। চোখ জোড়া বড় বড় করে বলল, ও এটা বলে গেছে? হ্যাঁ, এটা বলে গেছে। আয়মান এক প্রকার টলতে টলতে উঠে দাঁড়ালো এবং নিজের ঘরে গেল। তরি যে এত বড় একটা স্টেপ নিবে আয়মান ঘুণাক্ষরও ভাবেনি। ও চলে যাওয়া শান্তি পাবে ভেবেছিল, কিন্তু তার বদলে অদ্ভুত অশান্তি শুরু হয়েছে বুকের ভিতর। বিছানায় চোখ গেলে আয়মানের বুকটা হু হু করে ওঠে। তরি এখন এই জায়গায় বসে থাকতো, তার দিকে চেয়ে থাকতো একটু ভালোবাসার আশায়। আয়মান মাথা নাড়ালো। সব তার ভ্রম, এসব কিছুই না। তরি ঠিক ফিরে আসবে। গিয়েছে যখন বেড়াক, মন ভালো হলে আসুক। আয়মান একটু স্থির হোক। হঠাৎ চলে যাওয়া এমন লাগছে। বাস্তবতার উপর নজর দিলে মন সামলাতে 2 মিনিটও লাগবে না আয়মনের। আয়মান একটা ভারী নিঃশ্বাস ফেলে বিছানায় এসে বসলো। ফোন নিয়ে ফেসবুকে ঢুকলো। অনেকক্ষণ মনোনিবেশ করার চেষ্টা করতে পারলো না। যখন ভাবছে ফোনটা রেখে দিব, ঠিক তখনই একটা মেসেজ এলো। মেসেজটা আয়মনের অফিসের কলিগ চৈতি।
চৈতি লিখেছে, এই সময় অনলাইনে কি সাহেব, বউ কই? চৈতি সবসময় আয়মান সাহেব বলে ডাকে, অন্যদিন পাত্তা না দিলেও আজ কেন যেন এই সাহেব ডাকটা খুব বেশি সুইট লাগলো আয়মানের কাছে। সে লিখল, বউ রাগ করে বাপের বাড়ি চলে গেলে। বলেন কি, এ তো সর্বনাশের কথা। সত্যি বাপের বাড়ি গেছে তো? চোখ বড় বড় করা ইমোজি। আয়মান উঠে বসলো। শুয়ে শুয়ে টাইপ করতে সমস্যা হচ্ছে। আর কোথায় যাবে তরি? ওরা আছে তো ওই এক জায়গা। একা গেছে? তাহলে ভালো মতো খোঁজ খবর নেন। আজকাল কারোই বিশ্বাস নেই। চিন্তিত মেজ। এমন কপাল কুঁচকে এলো। প্রসঙ্গটা ভালো লাগছে না বিদায়। ছাড়ো তো এসব। তা তুমি কবে বিয়ে করছো ম্যাডাম? তোমার বিয়েতেই ইনভাইট চাই অবশ্যই। বিয়ে? সাহেব? আমি তো আমার জন্য কোনো সাহেব পাচ্ছি না। তাহলে কিভাবে বিয়ে করি? খুঁজলে কি পাওয়া যায়? মন দিয়ে খুঁজেন ম্যাডাম, পেয়ে যাবেন। পেয়েছি একজনকে অবশ্য। কিন্তু কি? ভুরু উঁচানো ইমেজ। কিন্তু তাকে পাবো না হয়তো কোনো দিন। সে কখনোই আমার দিকে চোখ তুলে তাকায় না, আমাকে বোঝে না। সে গম্ভীর, সেই সঙ্গে সমান নিষ্ঠুর। একজন বিবাহিত লোককে ভালোবাসা কি মহাপাপ সায়ন? চৈতির এমন মেসেজ পেয়ে হতভম্ব আয়মন। স্তম্ভিত হয়ে কী লিখে পাঠাবে জবাব খুঁজতে লাগলো। চৈতি কি আকার ইঙ্গিতে তাকে পছন্দ করে? এই বিষয়ে কিছু বোঝাতে চাইছে? চাইলেও বাকি আয়মান বুঝবে না। আয়মানের স্ত্রী আছে, বিবাহিত সে। আয়মান প্রসঙ্গটি মজাদার করার জন্য হাহা লিখে, ভালো মজা করতে পারে চৈতি। রাতে খেয়েছো? চৈতি হতাশ হলো। সরাসরি আর কীভাবে বলবে আয়মনকে কতটা পছন্দ করে? দূরে বোঝা যায় পারিবারিক জীবন নিয়ে আয়মন সুখী নয়। তবুও কেন বোঝা বয়ে বেড়াতে হচ্ছে? সব ছেড়ে ছুড়ে নতুন জীবন শুরু করায় এত বাধা কিসের? দীর্ঘশ্বাস বেরিয়ে আসে চৈতির বুক ছিঁড়ে। উদাস মনে আঙুল চালায়। খেয়েছি। আপনি? খাওয়া হয়নি বউ অবশ্যকে। তা খাবো একটু পর। কাল অফিসে দেখা হচ্ছে তাহলে। চৈতি লিখল, শুনুন। হ্যাঁ। ব্যস্ত আপনি? না, কেন? আর একটু কথা বলার দরকার ছিল। আয়মান আবারও স্তব্ধ হয়ে গেল। কী লিখবো খুঁজে না পেয়ে কোনো রকম লিখলো, আম্মা ডাকছে চৈতি, রাখি এখন, বলে নেট অফ করে দিল। মেয়েটাকে পাত্তা দেওয়া যাবে না এক্কেবারে। ইয়াফ করে একটা দীর্ঘশ্বাস ফেলে রাতের খাবারের উদ্দেশ্যে বাইরে পা বাড়ালো আয়মান। তরি? সোনালি বেগম? সেলিনা বেগম নড়ে বড়ে ডাক দিলেন। তরি অস্ফুট স্বরে গঙ্গানির ন্যায় উচ্চারণ করল, হ্যাঁ মা, খাবি না? তরি মুখ ঘুরিয়ে নিল, কিছু বলল না। তার চোখ জোড়া ফুলে ঢোলাকৃতির ন্যায় ধারণ করেছে। চেহারা ফ্যাকাশে। সে ভেবেছিল আয়মান একবার হলো ফোন করবে, তার সঙ্গে রাগারাগি করবে এভাবে চলে আসার কারণে, তাও একা একা। অথচ একটা সামান্য মেসেজ অবধি এলো না। তরি যে মেসেজ পাঠিয়েছে তাও বোধহয় দেখেনি আয়মান। চেনা মুখগুলো যখন অচেনা হয়ে যায় তখন যন্ত্রণার সঙ্গে পাল্লা দিয়ে পেরে ওঠা যায় না। এতটা কষ্ট, এতটা মানসিক অত্যাচার তরি কখনোই সহ্য করেনি। গ্রামের মেয়ে, বাবার অর্থসম্পদ তত না থাকলেও কোনোদিন চিন্তায় জর্জরিত হতে হয়নি তাকে। বিয়ের আগে শেয়ানা মেয়েকে মুখে লোকমা তুলে ভাত খাইয়ে দিত বাবা। সেই আদরের মেয়ে চোখের নিচে গাঢ় কালি। 20 মিনিট দূরত্বে স্কুলে যে মেয়ে একা যেতে ভয় পেত, সেই মেয়ে আর 4 ঘন্টা জার্নি করে একা একা বাড়ি ফিরেছে। কতটা একাকী হয়ে পড়লে মানুষ সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করে ভাবে কেউ? দেহে মৃত্যুর হিসাব রাখা হয়, আত্মার মৃত্যুর হিসাব রাখা হয় না কেন? কত প্রশ্ন, উত্তর নেই। সেলিনা বেগম মুখে আঁচল চাপেন, আর কিছু না বলে বেরিয়ে যান রুম থেকে। তরির চোখ বেয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ে। সেই সঙ্গে হঠাৎ মাথার পেছন থেকে তীব্র ব্যথা শুরু হয়। কয়েক সেকেন্ডের ব্যবধানে ব্যথা এত প্রকট আকার ধারণ করে হকচকিয়ে ওঠে তরি, হাত পায়ের অদ্ভুত কাঁপন অনুভব করে। চিৎকার করে বলে রেখে মা বলে 2 সেকেন্ডের ব্যবধানে সেলিনা বেগম রুমে এসে দেখলেন তার আদরের ধন মাটিতে শুয়ে কাতরাচ্ছে। সেলিনা বেগম চিৎকার করে উঠলেন। বাড়ির পাশে আম গাছ একটা পেঁচা ঘুমাচ্ছিল। আকস্মিক চিৎকার তার ঘুমের ব্যাঘাত ঘটায়। সে চেঁচিয়ে উঠল তীক্ষ্ণ স্বরে। কেউ বুঝল না পেঁচার এই পেঁচানো কারণ কোনো আগাম বিপদের বার্তা সঙ্গে। রজনী এক চিকন সুর থেমে থেমে কাঁদছে তরির মাথার ধারে। তরির নিশ্চল হাতজোড়া শক্ত করে আঁকড়ে ধরেছে সেলিনা বেগম। তার চোখ স্তব্ধ শীতল। এখনও বোধগম্য হচ্ছে না 10 মাস 10 দিন পেটে রেখে দুনিয়ার সঙ্গে যুদ্ধ করে জন্ম দেওয়া নারী ছেড়ে ধন আর নেই। তরি আজ সব কিছু থেকে চিরতরে মুক্তি পেয়েছে। নিষ্ঠুর পৃথিবীর মোহমায়া ছেড়ে এক পাড়ি জমিয়েছে শান্তিময়া এক দুনিয়ায়, যেখানে কেউ তাকে অবহেলা করবে না, কেউ তাকে মানসিকভাবে আঘাত দিতে পারবে না, নিজের ভেতরে জমা কষ্টগুলো ব্রেন স্ট্রোক ঘটাতে পারবে না। তার দেহের মৃত্যু বহু আগেই ঘটেছিল, আজ আত্মার মৃত্যু ঘটল। প্রিয় না আয়মান সাহেব, আপনি আর আমার প্রিয় নন। প্রিয় শব্দটাকে গুরুত্ব অনেক, সেই গুরুত্বটুকু আপনাকে আমি দিতে চাই না। ভালোবাসা অপাত্রে দান করেছি, আর কোনো কিছু আপনার নামে ত্যাগ করতে চাই না। আমি যেন মরে যাই, এটাই একমাত্র কাম্য। উপরওয়ালা যদি সত্যি আমাকে শাস্তি দিতে চান তবে আমার হায়াত কমিয়ে দেখ, নিশ্চিন্তে মৃত্যু লিখে দেখ আমার এই
নিশ্চিত জীবনে। শুধু আপনি না, যাবতীয় সব কিছু থেকে সরে একা একাকী থাকতে চাই আমি। আপনাকে ভালোবেসেছিলাম, শুনুন আবারও বলছি, ভালোবেসেছিলাম। এখন আর বাসি না। আমি এখন একটা মেয়ে যে শত অত্যাচার মুখ বুঝে জবাব দিতে পারে না। লাথি খেয়ে তার কাছে পড়ে থাকতে হয়। আমার সাহস শক্তি সবটাই কম ছিল, অথবা আমি কাজে লাগাতে পারিনি। বিনিময়ে কী পেলাম? এক বুক ভালোবাসা ও আশার সহিত যার হাত ধরলাম, সে মাঝ রাস্তা অবধি আমায় নিয়ে গেল না। অন্ধকারে যাকে ভেবে বুকে সাহস জোগাতাম, তার কারণে আজ একলা অন্ধকারে কবরে শুতে চাই। যাকে বিশ্বাস করতাম বাবা মায়ের পরে, তার কাছে আমার স্থান ছিল সর্বনিম্ন। যার চেহারা আমার স্বস্তি, সে আমাকে দেখতেই চায়নি। আমি তরি, আমার মতো আর কতই না তরি এই দুনিয়ায় ধুকে ধুকে মরছে। প্রতি সেকেন্ড প্রতি মুহূর্ত আমি তাদের খুঁজে বের করতে বলতে চাই, তোমরা ভুল করো না, তোমরা অন্তত সাহস জোগাও, বাঁচো, শ্বাস নাও, আর এই দুনিয়ায় সুন্দর রূপগুলো খুঁজতে থাকো। কিছু একটা করো। মেয়েদের কাজ রান্নাবান্না, চার দেওয়ালে আবদ্ধ থাকা নয়। মেয়েদের পর্দার সহিত অনেক কিছু করতে পারেন। আমি পারিনি, কিন্তু তোমরা করে দেখাও। আমিও জানি না আমার এই বার্তা তোমাদের কাছে পৌঁছাবে কি না। শুধু এটা জানি, এই ডায়েরিটা একদিন না একদিন আপনাদের কাছে ঠিক পৌঁছাবে আয়মন। সেদিন শুধু আমি বেঁচে না থাকলেও দোয়া করি এমনটা আল্লাহর কাছে, আমার মৃত্যুর পর আপনার ছায়াও যেন আমার লাশকে দেখতে না পায়। আমাকে শেষ দেখার সৌভাগ্য আপনার না হোক। আমার নিশ্চুপ কবর আপনার জন্য আজাব হোক, যন্ত্রণা হোক। আপনার জীবন থেকে উঠে যাক ভালোবাসা, সম্মান, আত্মবিশ্বাস, অথবা বেঁচে থাকার ইচ্ছেটা। যে আগুনে আপনি আমাকে পুড়িয়েছেন, সেই আগুনে একদিন আল্লাহ আপনাকে পুরাক। মনে রাখবেন, আপনার দেওয়া প্রতিটা সূক্ষ্মতম আঘাত আমি মনে রাখব, আর আপনার দাবি আমি কোনোদিনও ছাড়ব না। মাথার উপর উজ্জ্বল রোদ তরিকে দেখতে আসা মানুষদের ভেতরে অনেকের শরীর থেকে দরদর করে ঘাম ঝরিয়ে যাচ্ছে সূর্যমামা। শুধু অনুভূতি নেই তরির পরিবারের মধ্যে। তরির বাবা মা, ভাই, ভাইয়ের বউ সবাই যেন শক্ত মানবে পরিণত হয়েছে। যে যার মতো কাজ করেই যাচ্ছে। কারো মুখে বুলি নেই, ভাষা নেই, কারো চোখে অশ্রু নেই, স্বস্তি নেই। সেলিনা বেগম কপালে হাত দিয়ে ঠেস দিয়ে মেয়ের নিথর দেহের পাশে বসে রয়েছেন। গোসল সেরে সদাই আলোকিত তরি, আর কিছুক্ষণ পর নামানো হবে 3.5 হাত মাটির তলায়। কী অদ্ভুত নিয়মকানুন! যে মেয়েটা দিনে একলা এক ঘরে থাকতে ভয় কাঁপত, সেই মেয়ে আজ জনম জনমের জন্য ওই অন্ধকার কবরের বাসিন্দার হতে চলছে। তরির ভাইয়ের বউ নাসিমা ঘরে ঢুকলো। অতিথি মহিলারা সবাই সেলিমা বেগমকে কান্না করার জন্য অনুরোধ করছেন। তার একমাত্র মেয়ে মারা গেছে, অথচ সে কাঁদছে না একটুও। এ যে ভয়ঙ্কর কথা। সেলিমা বেগম কারো কথাতে কোনো হেলদোল নেই। নসিমা সবার মাঝ দিয়ে এসব শাশুড়ির পাশে এসে বসলো। চাপা স্বরে বলল, আম্মা, তোরই জামাই এসছে। এই প্রথম চাপা হুঙ্কারে কণ্ঠটি নাড়ালেন সেলিনা বেগম। তারে ভিতরে আসতে মানা করো। কি বলতেছেন আম্মা? জামাই তার বউকে শেষ দেখা দেখবে না? যখন আমার মাইয়াটা জীবন থাকছিল, ও মরতাছিল, তখন কি হেয়াল ছিল? করে নাই। তাহলে এখন আমার মাইয়ার দেহ দেখা কী লাভ? তারে চইলে যাইতে বলো। হেরমা আর বইনও আছে। সেলিমা বেগম 1 সেকেন্ড সময় চুপ করে থেকে বললেন, তারা আসুক, কিন্তু ছেলে আইতে পারবে না। নাসিমা বেগমকে চেষ্টা করলো, কিন্তু শাশুড়িকে কোনোভাবেই বোঝাতে পারলো না। উপস্থিত সকলে হাই হাই করলো। এ কেমন কথা? বউ মারা গেছে, জামাই আসছে না? জামাই শেষবার বউকে দেখতে দিবে না, অথচ রাগারাগি থাকুক? এমন করা কি উচিত? আরে যখন ধুকে ধুকে একটু একটু করে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছিল তরি, তখন কোথায় ছিল আয়মন? এক ছাদের তলায় থেকে স্ত্রীর প্রতি সামান্যতক সম্মান, ভালোবাসা অথবা কেয়ার তো কিছুই ছিল না তার। আজ যখন সব ছেড়ে অজানা দেশে শান্তির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছে তরি, তখন এসেছে দেখতে নাটক। আয়মনের মতো বলতে ইচ্ছে করছে নাটক, ড্রামা। আয়মনের চোখ জোড়া লাল টকটকে বর্ণ ধারণ করছে, চুল আলুথালু। শেষ রাতে ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে মা আর বিভাকে নিয়ে রওনা করেছে তরিদের বাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা তার বুকের ভিতরে এক ধরনের চিনচিন ব্যথার আবির্ভাব ছিল। সেই ব্যথা এখন শক্ত হয়ে জমাট বেঁধেছে। বাড়ির এত এত মানুষ সমাগম বলে দিচ্ছে তরি সত্যিই তাকে ছেড়ে চলে গেছে। শেষ আশাটুকু প্রদীপের ন্যায় ধপ করে নিভে গেছে। ভেতর থেকে কে যেন বলছে, একবার ফিরে এসো তরি, আবার নতুনভাবে শুরু করব। কসম তরি, কসম। নাসিমা এসে কাচুমাচু কণ্ঠে হালিমা বেগম ও বিভাকে ভেতরে যাওয়ার জন্য বলল। আয়মান পা বাড়াতে নাসিমা এক হাত সামনে তুলে ধরল, কাটকাট করা বলল, আপনি যাইয়েন না, ভেতরে অনেক মহিলা মানুষ। তো চোখ রাঙিয়ে পাল্টা প্রশ্ন ছিল আয়মন।
আপনারে আম্মা ভিতরে যাইতে নিষেধ করছে। আমাকে নিষেধ করছে? অবাক কণ্ঠে নিজেকে নিজেই প্রশ্ন করছে আয়মান। পর মুহূর্তে বলল, আমাকে নিষেধ করছে মানেটা কি? আমার স্ত্রী, আমি তাকে দেখতে যাব না? না, যাইবেন না। আমার বোন মাথায় স্ট্রোক করে মইরা গেছে, আর হের মৃত্যুর লইয়া দায়ী আপনি। আপনি হেরে কষ্ট না দিলে আমার বোন আজকে বাইচে থাকতো। যারে মারছেন হের লাশ দাইখে কী করবেন? আয়মনের পাশে দাঁড়ানো হালিমা বেগম ও বিভাকে উদ্দেশ্য করে নাসিমা বলেন, আপনারা আহেন। আয়মন চোয়াল শক্ত করে বলে, আমি যাব। ঝামেলা করিস না আয়মন, এইবার বললেন হালিমা বেগম। তার মনের অবস্থা বড়ই দুর্বল। গলায় কঠিন যোগ করে তিনি পুনরায় বললেন, তোরই ভাবি তো ভুল কিছু বলেনি। বউটা তোর জন্য এখন দেখে লাভ নেই। তুই বরং ঢাকায় চলে যা। এখন তোর কোনো কাজ নেই, উল্টো তোর খুশি হওয়া উচিত। তোকে মুক্তি দিয়ে চিরবিদায় নিয়েছে মেয়েটা। হালিমা বেগম ডুকরে উঠলেন। আয়মন স্তম্ভের ন্যায় বললেন, মা। বিভা বলল, ভাইয়া, ভাবিকে অন্তত শান্তি দে। তুই ভাবির লাশ দেখলে ভাবির আত্মা শান্তি পাবে না। আমি জানি যতটা ভালো ভাবি তোকে বাঁচত, তার চেয়ে বেশি ঘৃণা নিয়ে মৃত্যুবরণ করছে। এখান থেকে চলে যা ভাইয়া, ঝামেলা করিস না প্লিজ। নাসিমার সঙ্গে হালিমা বেগম ও বিভার ভিতরে প্রবেশ করল। আয়মান শক্ত কাঠের ন্যায় দাঁড়িয়ে রইল উঠোনে একপাশে। কিছু শব্দচয়ন বাতাসের ন্যায় কানের গোছায় আসছিল। আমার জন্য চকলেট আনবেন? খুব পছন্দ আমার। আমাকে একটু ভালোবাসলে কি হয় না? আপনি এত দেরিতে ফিরেন কেন? জানেন না আপনাকে ছাড়া আমি খেতে বসি না? আমরা কবে ঘুরতে যাব আয়মান? কত কত আবদার ছিল মেয়েটার। আয়মান কোনোটাই পূর্ণ করতে পারেনি। ব্যর্থ সে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এসলো। ধপ করে বসে পড়ল মাটিতে। এই প্রথম তার অনুভব হচ্ছে বুকের কতখানি জায়গা জুড়ে ছিল তরি নামটা। কতটা অবহেলা পেয়েছিল তরি, কতটা ভালোবাসত তাকে, কতটা সুন্দর হতে পারত তাদের জীবন। চোখ জোড়া জ্বালা করছে, ক্রমশ পানি জমে উঠল। অস্পর্শ মনিতে সামনে তাকাতে একদল মানুষ বেরোতে দেখলো। তারা কাঁধে খাট তুলে নিয়েছে ইতিমধ্যে। ওই তো তরিকে নিয়ে যাচ্ছে ওরা। আয়মান টলতে টলতে কোনো রকমে উঠে দাঁড়ালো। দৌড়ে গিয়ে একবার উল্টে পড়লো, একবার পা ভেঙে পড়লো, তবুও থামলো না। ততক্ষণে সবাই বড় রাস্তায় উঠে পড়েছে। আয়মান ভিড়ের মধ্যে দিয়ে তরির খাট ধরার চাইলে তাকে সরিয়ে দেওয়া হলো। তরির বাবা ও ভাই কোনোভাবেই আয়মানকে সহ্য করতে পারছে না। আয়মানের কারণে আজ তাদের আদরের সন্তান বোন নেই। খুনি কী করে খুন হওয়া ব্যক্তির লাশ দেখতে দেওয়া যায়? আয়মনকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে চলে গেল। পড়ার সময় পেছন দিকে উবু হয়ে পড়ে আয়মন। মাথার পিছনে ইটের বাড়ি লেগে জ্ঞান হারায় সঙ্গে সঙ্গে। তরি, আমার তরি, তুমি কোথায় গিয়েছিলে আমায় ফেলে? ওরা আমাকে তোমার কাছে আসতে দেয়নি। তরি মৃদু হেসে বলল, আমি চাইনি আপনি আমার কাছে আসুন, আমাকে দেখুন। আপনার উপর জমা সমস্ত অভিমান পাল্লা এতই বেড়ে গিয়েছিল যে থাকবে সেসব কথা। এবার আপনি সুখে আর শান্তিতে থাকুন। রোজ রোজ আমায় নিয়ে আর অশান্তি হবে না। আমি দ্রুত বিছানায় উঠে বসলো। তরির হাত চেপে ধরলো শক্ত করে। আমার ভুল হয়ে গেছে তরি, আমাকে ক্ষমা করো। আমি এর একটা সুযোগ চাই তরি, আর শুধু একটা। আমাদের আবার নতুন জীবন হবে, সুখের সংসার হবে। আমাকে ক্ষমা করে দাও তরি, ক্ষমা করে দাও। তরি মুচকি এসে আয়মানের হাতের ভেতর থেকে নিজের হাত জোড়া ছাড়িয়ে উঠে দাঁড়ায়। আসি আয়মান সাহেব, আমার দেরি হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি তরি? তরি হেঁটে চলছে। পেছন থেকে আয়মনের সমস্ত ডাক আগ্রহ করে হঠাৎ থমকে দাঁড়ালো। পিছনে ঘুরল, বলল, আমি বলেছিলাম না একদিন আপনি আমায় খুঁজবেন, আর সেদিন আমার আত্মা শান্তি পাবে। আয়মন ঘামে জবজবে হয়ে উঠল। তার ঘুম ছুটে গেছে। কোথায় সে? খেয়াল করলে বুঝলো এটা তরিদের ভাষা। তাকে এখানে কে এনেছে? আর তরি কোথায়? আয়মনের গায়ের উপর থেকে পাতলা কাঁটাটা সরিয়ে উঠে দাঁড়ানোর সময় বালিশে টান লেগে সরে আসে। সেই সঙ্গে বেরিয়ে আসে তরির মন খারাপের ডায়েরি। আয়মান বিস্মিত নয়নে ডায়েরিটা হাতে তুলে নিল। এক একটা পাল্টা উল্টাচ্ছে আর ঝড় বয়ে যাচ্ছে তার বুকের ভিতর। এতটা ঘৃণা, অবজ্ঞা, উপেক্ষা, তাচ্ছিল্য নিয়ে হারিয়ে গেল মেয়েটা। এর কিছুর পরেও তাকে ভালোবাসতে চেয়েছিল। আর আয়মান কী করলো? আয়মান চিৎকার করে উঠে আচানক মাটিতে ধপ করে শুয়ে পড়ল। বুকের উপরটা চেপে ধরল ডায়েরিটা। হাউমাউ করে কেঁদে ফেলল তরি তরি করে। দূর থেকে একটা গানের সুর ভেসে আসছে, সময় থাকতে সাধন হবে না। মন খারাপের ডায়েরি সমাপ্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।